হ্যালো বন্ধুরা। তো আমরা আজকে আরেকটা ফিজিক্স ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্থির তড়িৎ এবং চলতড়িৎ। তো আমরা স্থির তড়িৎ এবং চলতড়িতের কিছু সমস্যা সমাধানের মাধ্যমে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আর থিওরিগুলো সেগুলো আমরা এক ঝলক একটু দেখে নেব। তাহলে আমাদের অ্যাপ্রোচটা হবে আমরা এক একটা গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে এক একটা থিওরি সম্পর্কে জানবো এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আমরা প্রত্যাশা করতে পারি বা কীরকম প্রশ্ন আসলে আমরা কিভাবে সলভ করব এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আর দেরি না করে আমরা এখন শুরু করে দিচ্ছি। তো আমরা আমাদের প্রথম প্রবলেমটা এখন তোমাদের সামনে উপস্থাপন করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম। আমরা এখানে প্রশ্নের মধ্যে একটা ছোট চিত্র এঁকে রেখেছি, এটা এখন আমি বড় করে এঁকে নিচ্ছি। এখানে একটু এখানে মুখোমুখি দুইটি সমান্তরাল পাত আছে এবং সমান্তরাল পাতগুলো কেমন, এগুলো হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। তো এই পাতগুলো কেমন আমি যদি একটু বলি, এরকম সমান্তরাল পাত, এই যে এরকম, এটা যেমন একটা সমান্তরাল, এটা যেমন একটা সমতল, তাই না, একটা সমতল একটা পাত, এরকম দুইটা পাত পাশাপাশি সামনাসামনি। এই পাতটাকে যদি আমরা এরকম কাত করে ধরি তাহলে কিন্তু এইরকম দেখা যাবে, এরকমই দুইটা সামনাসামনি। তাহলে এই দুইটা পাত অসীম পর্যন্ত বিস্তৃত, ইনফিনিটলি এক্সপ্যান্ডেড প্লেট। তাহলে এই জিনিসগুলোকে আমরা হচ্ছে এখানে সামনাসামনি মুখোমুখি রেখেছি। তার মধ্যে একটাতে হচ্ছে সুষমভাবে সম্পূর্ণ পাত জুড়ে পজিটিভ চার্জ দেয়া এবং আরেকটাতে হচ্ছে সম্পূর্ণ পাত জুড়ে নেগেটিভ চার্জ দেয়া। তো বলা হচ্ছে চিত্রের পাত দুটির মাঝে এবং বাইরে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তাহলে এখানে যেহেতু অসীম পর্যন্ত বিস্তৃত পাত, তাহলে এটা সরাসরি আমরা কুলম্বের সূত্র দিয়ে করতে গেলে অনেক ঝামেলা হবে বা দেরি হয়ে যাবে। তো আমরা এগুলো হচ্ছে গাউসের সূত্র দিয়ে করব। তো গাউসের সূত্রের কথাটা একটু মনে করিয়ে দেই। গাউসের যে ফর্মুলাটা ছিল সেটা ছিল ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়ালস কিউ এনক্লোজড বাই ইপসাইলন। তাহলে এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন রকম বিস্তৃত বস্তুর জন্য নির্দিষ্ট দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে পারি। যেমন এই সূত্র ব্যবহার করে আমরা কি করেছিলাম একটু মনে করিয়ে দেই। যেমন আমরা বলেছিলাম যে অসীম পর্যন্ত বিস্তৃত যদি একটা সরল পরিবাহী হয়, তাতে যদি সুষমভাবে চার্জ দেয়া থাকে, কীরকম, প্রতি মিটার দৈর্ঘ্যে ল্যামডা কুলম চার্জ, ল্যামডা কুলম পার মিটার, এরকম। তাহলে এরকম অসীম পর্যন্ত বিস্তৃত, মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত বিস্তৃত তারের যে কোনো বিন্দু থেকে লম্ব দূরত্ব যদি হয় এ দূরত্বে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা নির্ণয় করেছিলাম সেটা কীরকম ছিল, সেটা করার জন্য আমরা গাউসের সূত্র ব্যবহার করেছিলাম। তো এখানে গাউসের সূত্র ব্যবহার করে এরকম এসেছিল যে এখানে আমি এই পাশটা একটু মুছে দিয়ে লিখে দিচ্ছি। দেখো এই ছবিটা আমি দরকার হলে পরে আবার আঁকবো। তাহলে এখানে আমরা একটু মুছে দিচ্ছি এইরকম। তাহলে এখানে গাউসের সূত্র ব্যবহার করে আমরা কি পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম আমরা যে যদি আমরা এই তারটাকে ঘিরে একটা এরকম গাউসিয়ান সারফেস এঁকে নিতাম, যেখানে এই তার থেকে গাউসিয়ান সারফেসের দূরত্ব হচ্ছে এ, তাহলে সেখান থেকে আমাদের এই যে সূত্রটা ছিল ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়ালস কিউ এনক্লোজড বাই ইপসাইলন, সেটা এই অবস্থা দাঁড়িয়েছিল যে এটাতে প্রতি দৈর্ঘ্যে একক দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা কুলম চার্জ। কাজেই আমার এই দৈর্ঘ্যটা যদি হয় এল, তাহলে এইখানে চার্জ ছিল হচ্ছে এল ল্যামডা, এখানে ইপসাইলন নট থাকুক। আর যখন আমরা ক্লোজ সারফেস ইন্টিগ্রালটা করেছিলাম তখন আমরা এখানে পেয়েছিলাম ই ইন্টু টুয়াইস পাই এ ইন্টু এল। তাহলে এরকম করলে এল এল কেটে যায় এবং ই ইকুয়ালস এসেছিল ল্যামডা বাই ইপসাইলন নট ইন্টু টুয়াইস পাই এ। তাহলে এইভাবে আমরা গাউসের সূত্র দিয়ে অসীম দৈর্ঘ্যের তারের জন্য করেছিলাম। তো একইভাবে যদি আমরা অসীম পাতের জন্য করি তখন আমরা আরেকটা সূত্র পাই। তাহলে সেই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে এই অঙ্কটা করব। তাহলে সেই সূত্রটা আমি লিখে দিচ্ছি। তাহলে এটা তোমাদের বইয়েই ছিল যে এইভাবে প্রমাণ করা যায় যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য এ লম্ব দূরত্বে কতটুকু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তৈরি হয়। তাহলে এটা আমি মুছে দিয়ে এখন সমতল পাতেরটা নিয়ে আসি। যদি একটা পাত অসীম পর্যন্ত বিস্তৃত হয় তাহলে তার জন্য এরকম হবে, এটা হচ্ছে আমাদের অসীম পর্যন্ত বিস্তৃত পাত, ধরা যাক তার গায়ে সুষমভাবে পজিটিভ চার্জ দেয়া এবং তার প্রতি একক ক্ষেত্রফলে সিগমা কুলম চার্জ, অর্থাৎ সিগমা কুলম পার মিটার স্কোয়ার। তাহলে এই পাত থেকে যে কোনো দূরত্বে ই ইকুয়ালস হবে সিগমা ডিভাইডেড বাই টুয়াইস ইপসাইলন। তাহলে এই ইপসাইলন কি জিনিস তোমরা নিশ্চয়ই জানো, ইপসাইলন নট হচ্ছে শূন্য স্থানের ভেদন যোগ্যতা। তাহলে সিগমা বাই টুয়াইস ইপসাইলন নট হচ্ছে যে কোনো দিকে যে কোনো দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। কিন্তু যদি পজিটিভ চার্জ হয়
তাহলে তড়িৎ ক্ষেত্র তৈরি হয় এরকম বহির্গামী, অর্থাৎ এই তীর চিহ্নগুলো হয় বাইরের দিকে। আর যদি নেগেটিভ চার্জ হতো তাহলে হতো ভিতরের দিকে। তাহলে এই কথাগুলো বলে আমরা এখন এই অঙ্কটাতে যেতে পারি। তাহলে এতক্ষণ যা বললাম যে একটা সমতল পাতে যদি সিগমা কুলম্ব পার মিটার স্কয়ার চার্জ থাকে, তাহলে পাত থেকে যে কোনো দিকে যে কোনো দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান হবে সিগমা বাই 2s ইপসাইলন। এইবারে আমরা হচ্ছে আমাদের অঙ্কটাতে যাই। তাহলে এগুলো আমি সবই আবার মুছে দিচ্ছি। এবারে এইখানে সমতল দুইটি পাত এবং তারা পরস্পর সমান্তরাল। এখানে আমরা ধরে নিলাম প্লাস সিগমা কুলম্ব পার মিটার স্কয়ার চার্জ আছে, এখানে মাইনাস সিগমা কুলম্ব পার মিটার স্কয়ার চার্জ আছে। তাহলে আমাকে এখানে এখানে এবং এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এবার আমি একটু লাল কালির সাহায্য নিচ্ছি। তাহলে এই লাল কালির সাহায্য নিচ্ছি আমি হচ্ছে পজিটিভ এবং নেগেটিভেরটা আলাদা করে বোঝানোর জন্য। তাহলে দেখো, আমরা পজিটিভ চার্জেরটা দেখাবো লাল কালি দিয়ে। তড়িৎ ক্ষেত্র এই দিকে তৈরি হবে পজিটিভ থেকে বাইরের দিকে, এবং সেটা যে কোনো দূরত্ব পর্যন্ত যাবে। তাহলে এদিকেও বাইরের দিকে পজিটিভের জন্য, আর এই নেগেটিভের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তৈরি হয় নিজের দিকে, মাইনাস চার্জের দিকে। তাহলে এই দিকে, এই দিকে, এবং এই পাতের তড়িৎ ক্ষেত্র এখানেও পৌঁছাবে, তাহলে সেটাও হবে এরকম ভিতরের দিকে। তাহলে এবার আমরা চিন্তা করি, এখানে বলেছিলাম যে একটা পাত থেকে যে কোনো দিকে যে কোনো দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান হয় সিগমা বাই 2 ইপসাইলন। তাহলে এই পজিটিভ চার্জগুলোর জন্য এই ডিরেকশনে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তৈরি হবে সেটা হচ্ছে প্লাস সিগমা বাই 2 ইপসাইলন। তাহলে এখানেও হবে প্লাস সিগমা বাই 2 ইপসাইলন, এবং এই দিকেও হবে প্লাস সিগমা বাই 2 ইপসাইলন। এবার নেগেটিভ চার্জের জন্য আসি। নেগেটিভ চার্জের চার্জ ঘনত্ব তো সেম সিগমা, তাহলে এবার নিজের দিকে হবে মাইনাস সিগমা ডিভাইডেড বাই 2 ইপসাইলন নট, তো বিপরীত দিকে আর কি। তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা যেহেতু ডিরেকশনগুলো জানি তাহলে হচ্ছে আমরা এই চিহ্নগুলো উঠিয়ে দিতে পারি। তাহলে আমরা লালগুলোকে হচ্ছে এই তীর চিহ্ন দিয়ে বুঝবো কোন দিকে, আর কালোগুলোকেও হচ্ছে তীর চিহ্ন দিয়ে বুঝবো কোন দিকে। তাই আমি প্লাস মাইনাসটা উঠিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে সিগমা বাই 2s ইপসাইলন নট, এখানেও সিগমা বাই 2s ইপসাইলন নট। এবারে আমরা হিসেবটা করতে পারি। তাহলে এই প্রথম রিজিয়নটায় সিগমা বাই 2 ইপসাইলন নট তড়িৎ ক্ষেত্র কোন দিকে? বাইরের দিকে। আবার সিগমা বাই 2 ইপসাইলন নট তড়িৎ ক্ষেত্র কোন দিকে? ভিতরের দিকে। এই বাইরের দিকেরটা তৈরি হচ্ছে পজিটিভ চার্জের জন্য, আর ভিতরের দিকেরটা তৈরি হচ্ছে এই নেগেটিভ চার্জগুলোর জন্য বা এই পাতের জন্য। তাহলে এখানে দুই বিপরীতমুখী তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং সমান সমান, এরা পরস্পরকে ক্যান্সেল করে দিবে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে 0। তাহলে এবার আমি মাঝের রিজিয়নে আসি। এই অঞ্চলটাতে কত হবে? দেখো, এখানে লালটা যেদিকে কালোটাও সেই একই দিকে, তাহলে এই দুইটার মান হচ্ছে সিগমা বাই 2 ইপসাইলন। তাহলে একই দিকে হয়ে গেলে তো যোগ হয়ে যাবে, তাহলে যোগ হয়ে গেলে হয়ে যায় সিগমা বাই ইপসাইলন নট। আর হচ্ছে শেষ পর্যন্ত এই সাইডটুকু বাকি থাকবে, সেখানে দেখা যাচ্ছে লালটা বাইরের দিকে কালোটা ভিতরের দিকে, এবং দুইটার মান কিন্তু সমান সমান। তাহলে যেহেতু দুই বিপরীত দিকে, একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে। তাহলে এইখানেও তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে 0। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, যদি মুখোমুখি দুইটি সমান্তরাল পাত থাকে যারা অসীম পর্যন্ত বিস্তৃত, এবং পজিটিভটাতে যতটুকু চার্জ ঘনত্ব নেগেটিভটাতেও ঠিক ততটুকু চার্জ ঘনত্ব, তাহলে এদের দুই পাশে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হয় 0, এবং মাঝে যে কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হয় সিগমা বাই ইপসাইলন নট। যদি এখানে কোনো মাধ্যম দিয়ে পূর্ণ করে দেয়া হয় মাঝখানে, তাহলে ইপসাইলন নট না হয়ে ইপসাইলন হয়, যেটা সেই মাধ্যমের ভেদনযোগ্যতাকে প্রকাশ করে। আর আমরা জানি যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা ইপসাইলনকে লেখা যায় শূন্যস্থানের ভেদনযোগ্যতা ইন্টু ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। তাহলে এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের অন্য আরেকটা নামও আছে, সেটা হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা আমাদের প্রথম প্রবলেমটা শেষ করলাম, অর্থাৎ গাউসের সূত্র দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করলাম। এরপরে আমরা পরবর্তী একটা প্রবলেমে চলে যাব। তাহলে আমি এই প্রশ্নটা এখান থেকে সরিয়ে নিচ্ছি। এরপর আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটা নিয়ে উপস্থিত হব। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। আমাদের দ্বিতীয় প্রশ্নটা দেখাই যাচ্ছে তড়িৎ দ্বিপল নিয়ে, এবং তড়িৎ দ্বিপলের ভেতর দিয়ে
আমরা একটা চার্জকে স্থানান্তর করার সময় কতটুকু কাজ হয় সেটা এখন দেখব। তাহলে প্রথমে তড়িৎ দ্বিপল নিয়ে একটু কথা বলে নেই। তাহলে দেখো, এখানে হচ্ছে তড়িৎ দ্বিপল এইরকম একটা জিনিস, এখানে একটা প্লাস চার্জ থাকে, এখানে একটা মাইনাস চার্জ থাকে, বা উল্টো হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে ধরা যাক মাইনাস কিউ চার্জ আছে আর এখানে হচ্ছে প্লাস কিউ চার্জ আছে। তাহলে এটা হচ্ছে দ্বিপলের কেন্দ্র এবং দ্বিপলের এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে টুয়াইস এল। তাহলে এখান থেকে আমরা যে কোনো দূরত্ব পর্যন্ত যদি একটা দাগ দেই, এই দৈর্ঘ্যটাকে যদি আমরা ধরি আর এবং এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা ধরি থিটা, তাহলে তুমি হিসাব করে দেখবে যে এই দূরত্বটা অর্থাৎ এই কিউ প্লাস কিউ থেকে যে দূরত্ব সেটা হয়ে যায় আর মাইনাস এল কস থিটা। আর এই যে এই পাশ থেকে যে দূরত্ব অর্থাৎ মাইনাস চার্জ থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, আমি এই আরটা একটু মুছে দিচ্ছি, এই যে এই দূরত্বটা হয়ে যায় আর প্লাস এল কস থিটা, এই হয়। তাহলে আমরা যদি এই পয়েন্টে বিভব বের করতে চাই, এই পয়েন্টের বিভব ভোল্টেজ ভি বের করতে চাই, তাহলে দুইটা চার্জের জন্য আলাদা করে বের করে যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এই প্লাস চার্জের জন্য বিভব যেটা, সেই বিভবের সূত্র ব্যবহার করতে পারি আমরা। তাহলে বিভবের সূত্র হচ্ছে 1/4πε0 ইন্টু যে চার্জের জন্য বিভব সৃষ্টি হচ্ছে সেই চার্জ ডিভাইডেড বাই দূরত্ব আর মাইনাস এল কস থিটা। আবার এই মাইনাস কিউ এর জন্যও তাই হবে, 1/4πε0 এরপর যে চার্জের জন্য বিভব সৃষ্টি হচ্ছে তার থেকে দূরত্ব দিয়ে ভাগ করতে হবে আর প্লাস এল কস থিটা। তাহলে দুইটা মিলে যে টোটাল বিভবটা তৈরি হয় তার মধ্যে আমরা হচ্ছে এই 1/4πε0 কে কমন রাখতে পারি বা এই কিউকেও কমন রাখতে পারি। তাহলে q/4πε0 কমন গেল আর এখানে থেকে যাচ্ছে 1/r মাইনাস এল কস থিটা আর এখানে আসবে মাইনাস 1/r প্লাস এল কস থিটা। এটাও তোমরা বইয়ে দেখেছো। তো আমরা যদি এই হিসেবটুকু কমপ্লিট করি তাহলে আমরা এখানে পাবো q/4πε0 এবং এখানে নিচে কি পাচ্ছিলাম সেটা আমি আগে একটু বলে দেই। নিচে পাচ্ছিলাম r স্কয়ার মাইনাস এল স্কয়ার কস স্কয়ার থিটা, কিন্তু r স্কয়ারের তুলনায় এল স্কয়ার কস স্কয়ার থিটা অনেক ছোট বলে আমরা এখানে শুধু r স্কয়ার লিখতে পারি অ্যাপ্রক্সিমেট করে। তার মানে এটা এক্স্যাক্টলি সমান না, প্রায় সমান। আর উপরে চলে আসবে r প্লাস এল কস থিটা মাইনাস r প্লাস এল কস থিটা, তার মানে হচ্ছে r কেটে যাবে, তাহলে টুয়াইস এল কস থিটা হবে। যেখানে কিউ ইন্টু টুয়াইস এল এটাকে আমরা দ্বিপল ভ্রামক p বলতে পারি। তাহলে এই ফর্মুলাটাই আমি একটু উপরে লিখে দিচ্ছি। তাহলে v ইকুয়ালস হবে উপরে p অর্থাৎ কিউ ইন্টু টুয়াইস এল, এটাকে বলা হয় দ্বিপল ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। তাহলে p cos থিটা ডিভাইডেড বাই 4πε0 r স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের বিভবের ফর্মুলা। তাহলে এত কথা বললাম যে কারণে, সেটা হচ্ছে এই সূত্রটা নিয়ে আসার জন্য। তাহলে এবারে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে এখানে আমাদের যে প্রবলেমটা ছিল সেখানে একটা তড়িৎ দ্বিপল তৈরি করা ছিল। সেই দ্বিপলটা কেমন ছিল? এই রকম। উপরে ছবিটা আঁকা আছে, তো আমি এঁকে নিচ্ছি। +2 ন্যানোকুলম্ব -2 ন্যানোকুলম্ব। তাহলে এখানে লম্ব দ্বিখণ্ডক বরাবর দুইটি বিন্দু এ এবং বি। তাহলে এ এবং বি এই দুই বিন্দু, তো বলা আছে এ থেকে বি বিন্দুতে 1 মাইক্রোকুলম্ব চার্জ নিতে কৃতকাজ কত হবে? তো আমরা জানি যে W ইকুয়ালস VQ, অর্থাৎ যদি দুইটা বিন্দুর বিভব পার্থক্য হয় V, তাহলে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে Q চার্জ ট্রান্সফার করতে বা স্থানান্তর করতে W পরিমাণ কাজ হয়। তাহলে W ইকুয়ালস VQ। তাহলে পাশাপাশি দুইটা বিন্দুর বিভব যদি সমান হয় তাহলে তো বিভব পার্থক্য 0। তাহলে যত চার্জই আমরা স্থানান্তর করি না কেন কাজ আসবে 0। এখানে আসলে তাই হচ্ছে, কারণ এটা লম্ব দ্বিখণ্ডক বলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেলে দেখো তো আমাদের এখানে কি হয়, v ইকুয়ালস p cos θ বাই 4πε0 r স্কয়ার। তো cos 90 যদি θ ইকুয়ালস 90 ডিগ্রি হয় তাহলে cos 90 এর ভ্যালু নিশ্চয়ই 0, তাহলে ভোল্টেজ 0। তাই লম্ব দ্বিখণ্ডকের উপরে প্রত্যেকটা বিন্দুর বিভব হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা একটা চার্জকে যদি টেনে টেনে এই পর্যন্ত নিয়ে যাই, সমবেগে অবশ্যই, যদি সমবেগে এখান থেকে একটা চার্জকে টেনে টেনে এই পর্যন্ত নিয়ে যাই তাহলে প্রত্যেকটা বিন্দুর বিভব 0। তাহলে বিভব পার্থক্যগুলোও 0 0, তাই আমাকে আসলে কোনো কাজ করতে হবে না। তাহলে এখানে আসলে
কৃতকাজ হবে 0, কৃতকাজ হবে 0, আমাকে কোনো কাজ করতে হচ্ছে না। অর্থাৎ এখান থেকে যদি আমি সমবেগে একটা চার্জকে ছেড়ে দেই তাহলে সে সমবেগে আস্তে আস্তে এখান থেকে এখানে চলে যেতে পারবে, কারণ বিভবটা কত আসবে, 0 আসবে। তাহলে সমবেগে যদি আমি ধরে ধরে নিয়ে যাই, অ্যাকচুয়ালি তা আমি যদি সমবেগে এখান থেকে ধরে ধরে নিয়ে যাই তাহলে হচ্ছে 0 আসবে, কারণ এখানে প্রত্যেকটা বিন্দুর বিভব হচ্ছে 0, প্রত্যেকটা বিন্দুর বিভব 0। তাহলে এই রকম করে যদি আমরা একটা লাইন টানতে পারি যেখানে হচ্ছে প্রত্যেকটা বিন্দুর বিভব সেম, ওই রেখাটাকে বা লাইনটাকে আমরা বলতে পারি সমবিভব রেখা। তাহলে যে কোনো সমবিভব রেখা বরাবর যদি একটা চার্জকে কেউ সমবেগে নিয়ে যায় তাহলে কিন্তু কাজ করতে হয় না। সমবিভব রেখা বরাবর কোনো চার্জকে স্থানান্তর করতে কাজ করতে হয় না। তাহলে এই পর্যন্ত আমরা এই অঙ্কটা দেখলাম। এরপর হচ্ছে আমরা আমাদের 3 নাম্বার প্রবলেমে যাব। তাহলে আমরা তড়িৎ দ্বিপোল থেকে একটা প্রবলেম সলভ করলাম। তাহলে এবার আমরা হচ্ছে এই প্রবলেমটা সরিয়ে নিচ্ছি এখান থেকে। এবারে আমরা আমাদের 3 নাম্বার প্রবলেমে যাব। তাহলে আমাদের 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে এরপর চার্জ সরাতে কৃতকাজ নিয়ে। আচ্ছা, 4 নাম্বার প্রবলেমটা আমি একটু দেখে নিই। আচ্ছা, 4 নাম্বার প্রবলেমটা ছিল হচ্ছে তড়িৎ এবং মহাকর্ষীয় বলের অনুপাত। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা গোলক দুটিকে স্পর্শ করে আবার আলাদা করলে এদের মাঝে ক্রিয়াশীল বল কত। তাহলে এটা হচ্ছে আসলে বিভবের একটা প্রবলেম হবে। তাহলে আমি এটা একটু কারেক্ট করে নিচ্ছি, চার্জ সরাতে কৃতকাজ না, আসলে এটা বিভব সংক্রান্ত একটা প্রবলেম। তাহলে এখানে আমরা হচ্ছে দুইটি গোলক নিব। এখানে একটা গোলকের যে ব্যাসার্ধ R1 সেটা হচ্ছে 1 মিটার, আর পাশে আরেকটা গোলক, এই আরেকটা গোলকের যে ব্যাসার্ধ R2 এই ব্যাসার্ধটা হচ্ছে 2 মিটার। এবার এই প্রথম গোলকে সুষমভাবে এর বাইরের স্তরে, অর্থাৎ এটা একটা পরিবাহী গোলক তাই চার্জ সবসময় এর বাইরের তলে থাকবে, তাহলে এর বাইরের স্তরে সুষমভাবে 1 কুলম্ব চার্জ দেয়া। আর এই যে 2 মিটার ব্যাসার্ধের আরেকটা গোলক, এটাও পরিবাহী গোলক, এর বাইরে সুষমভাবে -0.5 কুলম্ব চার্জ দেয়া। তাহলে আমরা যদি এই চার্জগুলো একটু এঁকে নেওয়ার চেষ্টা করি তাহলে এরকম হবে, এর বাইরের গা জুড়ে এরকম পজিটিভ চার্জ আর এর বাইরের গা জুড়ে কিছু নেগেটিভ চার্জ। এবার এদের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে 10 মিটার। তাহলে এইবার প্রশ্নটার দিকে তাকানো যাক। গোলক দুটিকে স্পর্শ করে আবার আলাদা করলে এদের মাঝে ক্রিয়াশীল বল কত? এমনিতে যদি আমি বলতাম এদের মাঝে ক্রিয়াশীল বল কত, তখন তুমি কি করতে? তখন তুমি যেটা করতে, যেহেতু এগুলো পরিবাহী গোলক এবং সুষম গোলক, তুমি এখানে কুলম্বের সূত্র ব্যবহার করতে পারতে। তাহলে এই দুটো গোলকের মধ্যে আকর্ষণ বিকর্ষণ যা হওয়ার, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, তাই আকর্ষণ হবে, সেটা হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট, অর্থাৎ 9 × 10⁹ চার্জ দুইটার গুণফল 1 × 0.5 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের বর্গ, অর্থাৎ 1/4 পাই ইপসাইলন নট q1 q2/d²। তাহলে এই দূরত্ব ছিল 10 মিটার, তাহলে 10 স্কয়ার। তাহলে এটা হবে হচ্ছে এই মুহূর্তে এই দুইটা গোলকের মধ্যবর্তী ক্রিয়াশীল বল। কিন্তু আমরা এইটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এই দুইটা গোলককে যদি আমরা স্পর্শ করে আবার আলাদা করি তখন ক্রিয়াশীল বল কত। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে আমরা যদি এই দুইটা গোলককে স্পর্শ করি এরা চার্জ আদান প্রদান করবে। তাহলে চার্জ আদান প্রদান করবে যতক্ষণ না পর্যন্ত এদের চার্জ কেমন হয়, এমনভাবে বণ্টিত হয় যাতে দুইজনের পৃষ্ঠের বিভব সমান আসে। কারণ চার্জ আদান প্রদান করার মূল কারণই হচ্ছে বিভব পার্থক্য। যতক্ষণ না বিভব পার্থক্য শূন্য হবে বা দুইজনের বিভব সমান হবে ততক্ষণ চার্জ আদান প্রদান করবে। তাহলে প্রথম কথা হচ্ছে এদেরকে যখন আমরা স্পর্শ করব, দুইটা চার্জ মিলে টোটাল কত চার্জ, এখানে দুইটা চার্জ মিলে +1 কুলম্ব আর -0.5 কুলম্ব, তাহলে সব মিলে আসে +½ অর্থাৎ +0.5 কুলম্ব চার্জ। তাহলে এই চার্জটুকু, অর্থাৎ এই প্লাস মাইনাস কাটাকুটি হয়ে গিয়ে যতটুকু থাকে, এটা দুইজনের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়বে যাতে দুই গোলকের পৃষ্ঠের বিভব সমান হয়। তাহলে আমরা এই প্রথমটার কথা চিন্তা করি। ধরা যাক প্রথমটার পৃষ্ঠে কিউ চার্জ থাকে, তাহলে এর পৃষ্ঠের বিভব কত? তো আমরা জানি একটা গোলকের পৃষ্ঠের বিভব হচ্ছে
1/4πε0 q/r, অর্থাৎ চার্জ বাই তার রেডিয়াস। তাহলে এই সূত্র অনুযায়ী এই 1/4πε0কে আমরা লিখতে পারি 9 × 10⁹, আর এই গোলকের মধ্যে হচ্ছে যদি কিউ চার্জ থাকে তাহলে নিচে তার ব্যাসার্ধ আমরা লিখে দিলাম 1। একই রকম বিভব হতে হবে এই দ্বিতীয় গোলকটার, তাহলে তার জন্যও 9 × 10⁹। এবার এতে কতটুকু চার্জ থাকবে? মোট চার্জ ছিল হাফ কুলম্ব, তার মধ্যে কিউ চার্জ হচ্ছে এই 1 নাম্বার গোলকে থাকবে, এই যে এখানে কিউ, তাহলে বাকি থাকবে কত? 0.5 মাইনাস কিউ, তাহলে এইরকম থাকবে। তাহলে এইটুকু চার্জ থাকলো, আর এখানে হচ্ছে এর ব্যাসার্ধ 2 আমরা বসিয়ে দিলাম। তাহলে এবার দেখা যাক এর 9 × 10⁹, 9 × 10⁹ কেটেই গেল, তাহলে বাকি যা থাকে সেটা হচ্ছে কিউ ইকুয়ালস 0.5 মাইনাস কিউ ডিভাইডেড বাই 2, তাহলে এইটা আসে। তাহলে এইটা এখানে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি, আমি এই সাইডে লিখি একটু, 2i কিউ, আর এখানে একটা মাইনাস কিউ ছিল সেটা এই পাশে আসলে হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস কিউ ইকুয়ালস 0.5, তাহলে কিউ ইকুয়ালস আসবে 0.5/3। তাহলে এত কুলম্ব চার্জ থাকবে এখানে, আর বাকি চার্জটুকু থাকবে ওইখানে। এবারে এই বাকি অংশটুকু আমি আর করে দিচ্ছি না, তুমি এখন জানো এই ছোট গোলকে কতটুকু চার্জ, 0.5/3 কুলম্ব। তাহলে বাকি এই বড় গোলকে কতটুকু থাকবে? টোটাল হাফ কুলম্ব মাইনাস কিউ কুলম্ব। তাহলে তুমি জেনে যাচ্ছ বড় গোলকে কতটুকু চার্জ। এবার এদের মধ্যবর্তী দূরত্বটাও তুমি জানো, তাহলে এবার তুমি বের করে ফেলতে পারবে এদের মধ্যবর্তী বল কত। সেটা কিভাবে বের করতে হয় এই অঙ্কটা শুরুতে আমি বলে দিয়েছি, যদি মিস করে থাকো তাহলে পরে ভিডিওটা রিওয়াইন্ড করে তুমি আবার দেখতে পারবে। তাহলে এইভাবে হচ্ছে আমরা গোলক দুটিকে স্পর্শ করে আবার আলাদা করলে ক্রিয়াশীল বল কত বের করতে পারি। তাহলে এখানে ট্রিকটা ছিল যে দুইটি গোলক যখন স্পর্শ করব তখন আসলে তাদের কি সমান হয়? বিভব সমান হয়। বিভব সমান না হওয়া পর্যন্ত এরা চার্জ আদান প্রদান করতেই থাকে। তাহলে আমরা আমাদের 3 নাম্বার প্রবলেমটা সলভ করে ফেললাম। এবার আমরা আমাদের 4 নাম্বার প্রবলেমটাতে যাব। তাহলে আমরা বিভব সংক্রান্ত একটা প্রবলেম সলভ করলাম, তো এরপর হচ্ছে আমরা 4 নাম্বার প্রবলেমটাতে যাব। তাহলে 4 নাম্বার প্রবলেমটাতে আমরা যাব, এই 3 নাম্বার প্রবলেমটা এর মধ্যে থেকে সরিয়ে নিচ্ছি। তাহলে আমাদের 4 নাম্বার প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে হাইড্রোজেনে একটা প্রোটন আর একটা ইলেকট্রনের তড়িৎ বল আর মহাকর্ষীয় বল এই দুইটার অনুপাত কত সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে তোমরা জানো যে হাইড্রোজেন অ্যাটমের ভিতরে নিউক্লিয়াসে থাকে হচ্ছে একটা প্রোটন, আর সেখান থেকে নির্দিষ্ট দূরত্বে থাকে হচ্ছে একটা ইলেকট্রন, এবং এদের মধ্যবর্তী যে দূরত্বটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। তাহলে আসলে কত হবে? হবে হচ্ছে 5.3 × 10⁻⁻11 মিটার। এই হচ্ছে দুইজনের দূরত্ব, আর দুইজনের চার্জ তো আমরা জানি, তাহলে কুলম্ব বলটা বের করে ফেলি। তাহলে কুলম্ব বল যেটা আসবে সেটা হচ্ছে এরকম, একটা প্রোটন আর একটা ইলেকট্রনের মাঝখানে ফোর্স। তাহলে একটা প্রোটন আর একটা ইলেকট্রনের মাঝখানে যে ফোর্সটা আসবে সেটা হচ্ছে কুলম্ব বল, যেটা Fe, সেটা হবে 9 × 10⁹ ইন্টু Q1 Q2/d²। তাহলে Q1 কত? ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ইলেকট্রনের চার্জ নেগেটিভ, বাট এখানে আমরা যখন মান বসাচ্ছি আমরা শুধু মানটাই বসাচ্ছি। প্রোটনের চার্জ কত? সেম। তাহলে দুইটাকে গুণ করলে আসলে এই মানটাই স্কোয়ার হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই r²। তাহলে এখানে আমরা পাচ্ছি 5.3 × 10⁻⁻11 স্কোয়ার। তাহলে এই হচ্ছে মূল ব্যাপার। তাহলে এই মিলে আমরা পেয়ে যাব যে একটা ইলেকট্রন এবং একটা প্রোটনের মধ্যে, হাইড্রোজেন পরমাণুর ভিতর একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল বল কতটুকু। তাহলে এই এতটুকু বল কাজ করবে। তাহলে এখানে আমরা ক্যালকুলেটরের সাহায্যে চাইলে এই প্রবলেমটুকু সলভ করে ফেলতে পারি। তাহলে আমরা একটা ক্যালকুলেটর দিয়ে যদি এই প্রবলেমটা সলভ করি তাহলে এটা বের করে ফেলতে পারবো। তো এখানে হচ্ছে অনেক বড় বড় নাম্বার, -19, এখানে হচ্ছে -11, এদেরকে আবার স্কোয়ার করতে হবে, এখানে আবার 10-এর একটা পাওয়ার আছে। চাইলে আমরা 10-এর পাওয়ারগুলো বাদ দিয়ে বাকিটুকু একবারে করে ফেলতে পারি, তারপর 10-এর পাওয়ারগুলো অ্যাড করে ফেলতে পারি। যেমন এখানে আমি যদি শুধু সংখ্যাগুলো করি তাহলে 9 ইন্টু এখানে 1.6 স্কোয়ার ডিভাইডেড বাই 5.3
স্কোয়ার। এই এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যদি হয় তাহলে এই মানটা কত আসে দেখা যাক। এই মানটা আসে 0.82। তাহলে 0.82, 0.82। তাহলে আমি আরেকবার একটু চেক করে দেখি। 9 ইন্টু 1.6 স্কোয়ার এটা আসে, তাকে হচ্ছে আমরা 5.3 স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা আসে 0.82। এইবার 10-এর পাওয়ারগুলো ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে কত 9, আর এখানে কত -19 কিন্তু 2 বার, আর এখানে কত নিচে নিচে মাইনাস থাকা মানে আসলে উপরে প্লাস হয়ে যাওয়া, তাহলে +11 +11। তাহলে 9 -19 -19 +11 +11, তাহলে চলে আসে -7। তাহলে 10 টু দি পাওয়ার -7। তাহলে এই হচ্ছে দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল বল। তাহলে এই বলটা হচ্ছে আমরা এখানে লিখে রাখি 0.82 ইন্টু 10 টু দি পাওয়ার -7, এত নিউটন বল কাজ করে। এবার এদের মধ্যে আমরা যদি মহাকর্ষ বল হিসাব করতে চাই তাহলে কত হবে? তাহলে মহাকর্ষ বল হিসাব করার নিয়ম কি ছিল? G ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার, এই ছিল। তাহলে এখানে জি এর ভ্যালু কত ছিল? 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11, আর m1 m2 বাই ডি স্কোয়ার তো সেই আগেরটাই থাকবে 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার -11 স্কোয়ার। এবার m1 m2, ইলেকট্রনের ভর ছিল 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। আর প্রোটনের ভর কত ছিল? প্রোটনের ভরটা আমি একটু দেখে নিচ্ছি। তোমাদের এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের ব্যাক কভারে হচ্ছে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এদের ভর দেয়া থাকে। যেমন প্রোটনের ভরটা আমি এখন ক্যালকুলেটর থেকে চাইলে বের করে নিতে পারবো। তাহলে এখানে কনস্ট্যান্টের মধ্যে আমাদের কনস্ট্যান্ট নাম্বার 1 এমপি, সেটাই আসলে প্রোটনের ভর। তাহলে কনস্ট্যান্ট 1, সেটা হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। তাহলে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। তাহলে এই গেল হচ্ছে আমাদের প্রোটনের ভর। তাহলে এখন এই হিসাবটা করলে আমরা পেয়ে যাব মহাকর্ষ বলটা কত। তাহলে আবারও আমরা হচ্ছে 10-এর পাওয়ার বাদ দিয়ে বাকিটুকু হিসাব করে ফেলি। 6.673 ইন্টু 9.11 ইন্টু 1.67 ডিভাইডেড বাই 5.3 স্কোয়ার, তাহলে চলে আসে 3.61। এইবার 10-এর পাওয়ারগুলো হিসাব করি। এখানে -11, এখানে -31, এখানে -27, আর 2 বার +11। তাহলে এই হিসেবটুকু আমরা যদি করি তাহলে -11 -31 -27 +11 +11, তাহলে চলে আসে -47। তাহলে চলে আসলো, এই পুরোটা মুছে দিলাম, -47। তার মানে অনেক অল্প বল কাজ করবে। তাহলে এটাও আমি এখানে লিখে ফেলি 3.61 ইন্টু 10 টু দি পাওয়ার -47। তাহলে এদের অনুপাত করতে গেলে একই কাজ করতে পারি আমরা। তাহলে দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে কিছু একটা আসবে। তাহলে 0.82, এটাকে ভাগ করলাম আমরা হচ্ছে 3.6 দিয়ে, তাহলে 0.23 আসলো। তাহলে 0.23, তাহলে এখানে আসবে হচ্ছে 0.23 ইন্টু 10 টু দি পাওয়ার। তাহলে এখানে -7, এটা দিয়ে ভাগ করলে -7 প্লাস 47, 40 আসবে ইন্টু 40। তাহলে প্রায় 10 টু দি পাওয়ার 40 এত গুণ শক্তিশালী জিনিসটা চলে আসে। তাহলে অর্থাৎ আমাদের তড়িৎ বলের তুলনায় মহাকর্ষ বল আসলে অনেক 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 উইক, অনেক উইক, দেখো অনেক বেশি উইক। তাহলে এখানে যদি আমরা হচ্ছে এটাকে সামনে নিয়ে যাই এক ঘর, তাহলে এখানে হচ্ছে আরেক ঘর চেঞ্জ করে দেবো, অর্থাৎ একে তুমি 2.3 দিয়ে লিখতে পারো চাইলে। তাহলে 0.23 ইন্টু 10 টু দি পাওয়ার 40 এত আসলো আমাদের। তাহলে বুঝাই যাচ্ছে যে তড়িৎ বলের তুলনায় মহাকর্ষ বল আসলে অনেক অনেক কোটি 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 গুণ উইক বা দুর্বল। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেললাম। এখানে আমাদের কুলম্বের সূত্র দরকার হয়েছিল, আর দরকার হয়েছিল নিউটনের মহাকর্ষীয় সূত্র। তাহলে এই প্রবলেমটা গেল। তাহলে আমরা কুলম্ব বল এখানে ব্যবহার করেছিলাম। তাহলে এটা গেল আমাদের 4 নাম্বার প্রবলেম। এবারে আমরা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রবলেমে যেতে পারি। তাহলে আমরা এখন 4 নাম্বার প্রবলেমটা সরিয়ে নিচ্ছি, আমরা 5 নাম্বার প্রবলেমে আসব। তাহলে এই গেল আমাদের 4 নাম্বার প্রবলেম। 5 নাম্বার প্রবলেমটা হচ্ছে একটা ধারক নিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের 5 নাম্বার প্রবলেম।
এখানে একটা ছোট করে ছবি আঁকা আছে, আমি ছবিটা একটু বড় করে এঁকে নিচ্ছি। দেখো এখানে এই ছবিটাতে কয়েকটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর, এখানে এইটা একটা ক্যাপাসিটর, তার সাথে প্যারালাল আরও একটা ক্যাপাসিটর, এবং এর দুই প্রান্তে বিভব, এখানে হচ্ছে +4 ভোল্ট, এখানে -4 ভোল্ট। তাহলে কেউ যদি বলে এই সমগ্র ব্যবস্থার দুই প্রান্তে বিভব পার্থক্য কত, সেটা কিন্তু 8 ভোল্ট। কিভাবে বিভব পার্থক্য মানে হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ করতে হয়, 4 থেকে -4 বিয়োগ করলে 8 আসে। তাহলে এই দুই প্রান্তের মোট বিভব পার্থক্য হচ্ছে 8 ভোল্ট। এবার এটা হচ্ছে 5 ফ্যারাড, এটা 15 ফ্যারাড, আর এটা হচ্ছে 5 ফ্যারাড। তাহলে চলো আমরা পাশে ছোট করে আগে তুল্যরোধ বের করে নিই এই পুরো জিনিসটার। তাহলে তুল্যরোধ বের করলে কি হবে, দেখো এখানে দুইটা প্যারালাল, তো প্যারালাল হলে আমরা জানি কি হয়, দুইটা ক্যাপাসিটর যদি প্যারালাল করা হয় তাহলে তাদের তুল্য ধারকত্ব হয় দুইটার যোগফল। তাহলে এখানে 5 ফ্যারাডের জায়গায় 5 ফ্যারাড থেকে যাবে, কিন্তু এখানে কি হয়ে যাবে, এখানে যোগ হয়ে যাবে 20 ফ্যারাড। তোমরা জানো যে যদি দুইটা ক্যাপাসিটরকে সিরিজ করা হয় C1 C2 তখন একরকম কাহিনী, আর দুইটা ক্যাপাসিটরকে প্যারালাল করা হলে আরেক রকম কাহিনী C1 C2। যদি প্যারালাল করা হয় তুল্য ধারকত্ব হচ্ছে C1 + C2, আর যদি সিরিজ করা হয় তাহলে তুল্য ধারকত্ব হচ্ছে 1/C1 + 1/C2 হোল ইনভার্স। তাহলে এখানে আমাদের এই ক্ষেত্রে এই 15 ফ্যারাড আর 5 ফ্যারাড ছিল প্যারালাল, তাহলে যোগ করে আমরা 20 ফ্যারাড বানিয়ে দিলাম। তাহলে এখনো দুই প্রান্তের বিভব পার্থক্য সেই আগের মতো 8 ভোল্ট। আর এবার আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে দুইটা ক্যাপাসিটর আসলে সিরিজ। তাহলে যদি সিরিজ হয় তাহলে আমরা কি করব, আমরা এই দুইটাকে হচ্ছে এখন ইনভার্স করে যোগ করে ইনভার্স করে দিব। তাহলে 1/5 + 1/20 হোল ইনভার্স। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে এটা যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব 4। তাহলে এখানে চলে আসবে 4 ফ্যারাড। এইবার বলো দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে 8 ভোল্ট, এই দুই প্রান্তে বিভব পার্থক্য 8 ভোল্ট। আমি একটু উপরে লিখি, তাহলে এই যে দুই প্রান্তে বিভব পার্থক্য 8 ভোল্ট, এই যে এই ক্যাপাসিটরের দুই প্রান্তে, তাহলে বিভব পার্থক্য জানা, আমাদের ক্যাপাসিটেন্স জানা, তাহলে চার্জ বের করতে পারবো। তাহলে চার্জ খুব ইজিলি বের করা যায়। তো আমরা জানি যে চার্জ কিউ ইকুয়ালস সিভি। তাহলে কিউ ইকুয়ালস সিভি যদি হয় তাহলে এখান থেকে আমরা বের করতে পারলাম যে এর ক্যাপাসিটেন্স হচ্ছে 4 আর ভোল্টেজ হচ্ছে 8, তাহলে 32 কুলম্ব। তাহলে 32 কুলম্ব চার্জ এর মধ্যে থাকবে। তাহলে এখানে আমি একটু লাল কালি দিয়ে লিখে দিচ্ছি চার্জের পরিমাণটা 32 কুলম্ব। আচ্ছা, তাহলে এখন দেখা যাক কি হয়। এর আগের ছবিটাতে আসো, এটা হচ্ছে সিরিজ কানেকশন হয়ে 5 ফ্যারাড 20 ফ্যারাড থেকে 4 ফ্যারাড হয়। তো সিরিজ কানেকশনে চার্জ আসলে সমান থাকে। তাহলে এখানে যদি আমি দেখতে পাই যে 32 কুলম্ব, তাহলে আমি বলতে পারবো এখানেও 32 কুলম্ব, এখানেও 32 কুলম্ব বলে দেয়া যাবে। এখন তুমি দেখো তো, তুমি হচ্ছে ক্যাপাসিটেন্স জানো, চার্জ জানো, তাহলে নিশ্চয়ই ভোল্টেজ বের করা যাবে। এখানে যে কোনো একটার ভোল্টেজ বের করলেই হবে, কারণ দুই পাশের মোট ভোল্টেজ 8 ভোল্ট, এটা আমাদের জানা। তাহলে আমরা যে কোনো একটার বের করি, ধরা যাক এটার ভোল্টেজ বের করি। তাহলে ভোল্টেজ ভি ইকুয়ালস কিউ/সি। তাহলে এখানে কিউ হচ্ছে 32 আর সি হচ্ছে 20। তাহলে 32/20 চলে আসে 1.6। তাহলে এইখানে হবে হচ্ছে 1.6 ভোল্ট। তাহলে এইটাতে কতটুকু হবে, এটা হচ্ছে বাকিটুকু। আমাদের টোটাল ছিল 8 ভোল্ট, তাহলে 8 - 1.6 আসে হচ্ছে 6.4 ভোল্ট। তাহলে এখানে আসবে 6.4 ভোল্ট। অথবা তুমি এটা সরাসরিও বের করতে পারবে, চার্জকে ক্যাপাসিটেন্স দিয়ে ভাগ করলেই ভোল্টেজ পাওয়া যায়। তাহলে চার্জ 32 কুলম্ব, তাকে ক্যাপাসিটেন্স 5 দিয়ে ভাগ করলাম, 6.4ই আসবে। তাহলে আমরা এটার ভোল্টেজও জানি, এটার ভোল্টেজও জানি। এখন দেখো এই 20 ফ্যারাড আসলে এই দুইটার প্যারালাল ছিল। তাহলে এই 20 ফ্যারাডে 1.6 ভোল্ট থাকা মানে এইখানেও দুই প্রান্তে 1.6 ভোল্ট বিভব পার্থক্য বজায় থাকবে। তাহলে এই উপরের 15 ফ্যারাড এখানেও 1.6 ভোল্ট, আবার নিচের যে 5 ফ্যারাড এখানেও 1.6 ভোল্ট। তাহলে এবারে আমরা উপরেরটাতে যাই, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 15 ফ্যারাডের ভিতরে কতটুকু চার্জ সেটা বের করা নিয়ে। তাহলে চার্জ কিউ ইকুয়ালস সিভি। তাহলে এই 15 ফ্যারাডের ভিতরে চার্জ থাকবে কিউ ইকুয়ালস সি, অর্থাৎ 15 ইন্টু ভি। ভি কত, 1.6 ভোল্ট। তাহলে এই দুইটা গুণ করলে আসে 15 ইন্টু 1.6, অর্থাৎ 24 কুলম্ব। তাহলে এখানে 24 কুলম্ব চার্জ থাকবে। তাহলে 15 ফ্যারাড ক্যাপাসিটরে 24 কুলম্ব চার্জ
থাকবে। তাহলে আমি এটা একটু ডিটেইলস করলাম যাতে ইন বিটুইন এর মধ্যে অন্য যে কোনো কিছু জিজ্ঞেস করলে সেটাও তুমি বলে দিতে পারো। তাহলে এখানে 24 কুলম চার্জ থাকবে। এবারে সঞ্চিত শক্তিতে আসি। যে কোনো ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি ইকুয়ালস হাফ সিভি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমরা এর সঞ্চিত শক্তি বের করে ফেলতে পারি। হাফ সি, সি কত 15, হাফ সি ভি স্কোয়ার, ভি কত 1.6, তাহলে 1.6 স্কোয়ার, কারণ সঞ্চিত শক্তির ফর্মুলা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু সি, সি হচ্ছে 15 ইন্টু ভি স্কোয়ার 1.6 স্কোয়ার, তাহলে চলে আসে হচ্ছে 19.2। তাহলে হচ্ছে এর মধ্যে 19.2 জুল শক্তি সঞ্চিত থাকবে। তাহলে এইভাবে আমরা একটা ক্যাপাসিটিভ সার্কিট সলভ করতে পারি। এবং প্রত্যেকটা দেখো ক্যাপাসিটরে আমরা এখন জানি যে কত চার্জ কত ভোল্টেজ, কাজে শুধুই 15 না, এটা ছাড়াও অন্য যে কোনোটার যদি আমাকে শক্তি বের করতে বলতো আমি কিন্তু সেটা করতে পারতাম, কারণ এখানে বাকি সব ইনফরমেশন আমার বের হয়েই গিয়েছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা হচ্ছে আরেকটা প্রবলেম সলভ করে ফেললাম, সেটা হচ্ছে ধারক এবং ধারকত্ব থেকে। তাহলে আমরা এই ধারকের প্রবলেমটা সলভ করে ফেললাম। এরপর হচ্ছে আমরা আরেকটা প্রবলেমে যাই। তো দেখা যাচ্ছে যে এরপর আমাদের একটা বিভব সংক্রান্ত প্রবলেম আসবে। তো আমি এই প্রবলেমটা সরিয়ে নিচ্ছি। তো আমরা এরপর বিভব সংক্রান্ত একটা প্রবলেম বের করব। তাহলে এখানে একটা প্রশ্ন দেয়া যে কিউ কত হলে বিভব ভি শূন্য হবে। তো এই প্রশ্নটার জন্য একটা ছবি লাগবে, ছবিটা আমি এখানে এঁকে নিচ্ছি এখন। তো আগের প্রবলেমটা মুছে দিচ্ছি। তাহলে এখানে এরকম একটা ছবি, যে একটা বর্গ, এরকম একটা বর্গ বা স্কোয়ার। এই স্কোয়ারের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ধরা যাক 2 মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার করে। তো এই বাহুর মধ্যবিন্দুতে, অর্থাৎ 1 মিটার 1 মিটার দুই পাশে বাকি থাকবে, তাহলে এইটুকু 1 মিটার, এইটুকু 1 মিটার, মধ্যবিন্দুতে একটা বিন্দু আছে। এই বিন্দুর বিভবটাকেই আমরা বললাম ভি। এবার এইখানে দেওয়া +1 কুলম চার্জ, এইখানে দেওয়া +2 কুলম চার্জ, আর এইখানে দেওয়া -5 কুলম চার্জ। এই কর্নারে চার্জটা দেওয়া কিউ, অর্থাৎ কত তুমি জানো না। তাহলে বলা হচ্ছে কিউ কত হলে বিভব ভি শূন্য হবে। তাহলে বিভব বের করে আমরা দেখতে পারি জিনিসটা। বিভব বের করার জন্য চার্জের পরিমাণ জানা লাগে এবং সেখান থেকে দূরত্ব জানা লাগে, যেটা অলরেডি আমরা এই কিউ চার্জ থেকে জানি, -5 কুলম চার্জ থেকে জানি। কিন্তু এই 2 কুলম চার্জ থেকে দূরত্বটা আমাকে বের করে নিতে হবে, আর এই +1 কুলম চার্জ থেকে দূরত্বটা আমাকে বের করে নিতে হবে। তো আমরা দেখেই বুঝতে পারছি যে এই 2 কুলম থেকে দূরত্ব যা, +1 কুলম থেকে দূরত্ব তাই, কাজেই যে কোনো একটা বের করলেই চলবে। একটা বের করে ফেলি। এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাহলে এটা তো কর্ণ, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত হবে? আমরা পিথাগোরাসে যেতে পারি। যদি এটাকে ত্রিভুজ চিন্তা করি, ভূমি, উচ্চতা, অতিভুজ, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হয়? তাহলে এই অতিভুজটার দৈর্ঘ্য আমি এখানে লিখে নিচ্ছি, √ এই বাহু 2 স্কয়ার প্লাস এই যে এই বাহু 1 স্কয়ার। তাহলে এটা আসবে 4, এটা আসবে 1, তাহলে হবে 5। তাহলে জিনিসটা আসবে হচ্ছে √5। তাহলে এই দূরত্বটা হচ্ছে √5, এটা 1, এটা 1, এটা √5। তাহলে এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা বিন্দু থেকে বিভব ক্যালকুলেট করে যোগ করে দিতে পারি। তাহলে সবার জন্য যেহেতু বিভব ক্যালকুলেট করব 1/4πε0 ইন্টু Q/R, তাহলে 1/4πε0 সবার জন্য কমন। তাহলে প্রথমে এই 1 কুলম্বের জন্য ডিস্টেন্সটা হচ্ছে √5, +2 কুলম্বের জন্য ডিস্টেন্সটা হচ্ছে √5, এই কিউ এর জন্য ডিস্টেন্সটা হচ্ছে Q/1, আর লাস্টে এই -5 কুলম্বের জন্য ডিস্টেন্সটা হচ্ছে 1। তাহলে আমরা সবগুলো বিন্দু থেকে বিভব বের করে যোগ করে ফেললাম। এই সম্পূর্ণ বিভবটা প্রশ্নে বলা 0। তাহলে এখান থেকে আমাদেরকে বের করে ফেলতে হবে যে এই কিউ চার্জটা কত। তাহলে সেটা করার জন্য দেখো আমরা এইটাকে যদি ওই পাশে নিয়ে যাই, এটা তো একটা অশূন্য মান, তাহলে ওই পাশে নিয়ে গেলে শূন্যর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে 3/√5 প্লাস কিউ -5 = 0। তাহলে এবার তো কিউ সহজেই বোঝা যায়, 5 ওই পাশে চলে গিয়ে +5 হয়ে যাবে, আর 3/√5 মাইনাস হয়ে যাবে। তাহলে এবার যদি আমরা এটা ক্যালকুলেটরে করি, তাহলে আসবে হচ্ছে -3/√5, তার সাথে আমরা যোগ করে দিব 5, তাহলে হয়ে যায় 3.66। তাহলে এখানে চলে আসলো Q
কিউ ইকুয়ালস 3.66 কুলম্ব, এবং আমাদের রেজাল্টটা পজিটিভ এসেছে, অর্থাৎ এই কিউ এর জায়গায় 3.66 কুলম্ব চার্জ হলে এই বিন্দুতে বিভব ভি শূন্য হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে পারি। তাহলে এটাও আসলে বিভব সংক্রান্ত একটা প্রবলেম ছিল। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেললাম, এই বিভব সলভ হয়ে গেল। এবার হচ্ছে আমরা আমাদের এই 6 নাম্বার প্রবলেমটা সরিয়ে দিচ্ছি, আমরা 7 নাম্বার প্রবলেমে যাচ্ছি। তাহলে এই 6 আমি মুছে দিলাম এবং 6 নাম্বার প্রবলেমটা আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। এবারে আমরা আমাদের 7 নাম্বার প্রবলেমটাকে দেখে নিব। তাহলে প্রবলেম নাম্বার 7, এখানে বলা চিত্রে ঝুলন্ত গোলকে কিউ এর মান কত। তাহলে আমরা একটু চিত্রটা এঁকে নিই। তাহলে এই জায়গায় আমরা একটা চিত্র এঁকে নিচ্ছি। এটা মনে করো আমাদের ছাদ, এখান থেকে এটা হচ্ছে আমাদের উল্লম্ব রেখা। তো উল্লম্ব রেখার দুই পাশে সমান সমান কোণ করে দুইটা গোলক ঝুলন্ত। তাহলে এই গোলক দুইটা যে ঝুলন্ত, হ্যাঁ একদম সমান সমান, একদম দৈর্ঘ্য সমান, অর্থাৎ এইখানে হবে এরকম। তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাও চাইলে আমরা এখান থেকে বের করে নিতে পারবো যদি আমাদের বাকি মানগুলো জানা থাকে। যেমন আমি বলে দিলাম এই সুতার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, এবং এই যে উল্লম্ব রেখার সাথে যে কোনো একটার অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ওইটাও 30 ডিগ্রি। প্রশ্নে এটা 30 ডিগ্রি না বলে সম্পূর্ণটা 60 ডিগ্রিও বলে দিতে পারে, তাহলে তুমি বুঝে নিবে যে অর্ধেকটা হচ্ছে 30 ডিগ্রি, এই কথাটা বলে দেয়া। আর এই যে গোলকগুলো, এখানে হচ্ছে গোলকগুলোর ভর এম এবং প্রত্যেকটা গোলকের চার্জ হচ্ছে প্লাস কিউ। তাহলে প্রত্যেকটা গোলকের চার্জ যদি প্লাস কিউ হয় আর ভর এম হয়, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়। তাহলে ধরা যাক আমরা ভরের একটা মান দিয়ে দেই। হ্যাঁ, প্রশ্নে বলে দেয়া, ধরে নিলাম যে প্রশ্নে বলে দেয়া এম ইকুয়ালস 10 গ্রাম। এইবার আমাদেরকে বের করতে হবে যে প্লাস কিউ চার্জটা কত। তাহলে এবার আমরা একটু চিন্তা করি এখানে এই গোলকগুলোর উপরে কি কি ফোর্স কাজ করে। হ্যাঁ, যেমন এই গোলকটার উপরে নিচের দিকে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে এম জি, আর এই গোলকটার উপরে বাইরের দিকে যে ফোর্সটা কাজ করে এটা হচ্ছে এই বরাবর আসবে, তাহলে এই পর্যন্ত, হ্যাঁ এই যে এই পর্যন্ত বাইরের দিকে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটা হচ্ছে কুলম্ব ফোর্স বা কুলম্ব বল, সেটার নাম দিলাম আমরা এফই। কেন? কারণ হচ্ছে এটাতেও প্লাস কিউ চার্জ, এটাতেও প্লাস কিউ চার্জ, পরস্পরকে দুই দিকে বিকর্ষণ করবে, তাহলে এই বাইরের দিকে একটা তড়িৎ বল কাজ করে, কুলম্ব ফোর্স। তাহলে এই দুইটা ফোর্স এই জিনিসটার উপরে কাজ করে, এবং এরা এমনভাবেই কাজ করে যাতে তাদের লব্ধিটা ঠিক এই বরাবর হয়, এবং এই কারণেই এই সুতাটা এইভাবে থাকে। তার মানে হচ্ছে এই এফই আর এমজি এদের যে লব্ধি সেই এক বরাবর হচ্ছে এটা কাজ করে, এই অংশটা কাজ করে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা ধরে নেই আমাদের যে সুতা, এই সুতার টান হচ্ছে টি, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারবো। এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটাও আমরা বলতে পারবো 30 ডিগ্রি, কারণ এইটা আর এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই অ্যাঙ্গেল দুইটা 30 ডিগ্রি। এখন দেখো তো কি বলা যায়, যদি টান এদিকে টি হয় তাহলে এই দিক বরাবর লব্ধির মানও টি হতে বাধ্য, কারণ তা না হলে এই বলটা এই জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করত। যেহেতু এই জায়গায় স্থির, তাহলে এদিকে যা টান বল এদিকে এই দুই বলের লব্ধিও সেম। তাহলে এবার শুধু এই চিত্র থেকে দেখো তো আমি এটা বলতে পারি কিনা, টি হচ্ছে এদিকে, তার সাথে 30 ডিগ্রিতে হচ্ছে এমজি, তাহলে টি cos 30 ইকুয়ালস এমজি, আর টি sin 30 এই যে এটা ইকুয়ালস এফই। তাহলে এইখান থেকে আমরা এক কাজ করতে পারি, এফই বের করে ফেলতে পারি। এখন দেখো তুমি নিচেরটাকে উপরটা দিয়ে ভাগ করো, তাহলে পেয়ে যাবে tan 30 ইকুয়ালস নিচেরটাকে উপরটা দিয়ে ভাগ এফই বাই এমজি, বা এফই ইকুয়ালস এম জি tan 30 ডিগ্রি। তো চলো আমরা এই জিনিসটার মান বের করে ফেলি। তাহলে এই mg tan 30 এটার মানটা কত? m ছিল হচ্ছে 10 গ্রাম, তার মানে হচ্ছে 0.01, g হচ্ছে 9.8, এটাকে আমরা tan 30 দিয়ে গুণ করব, তাহলে আমরা একটা মান পাবো, নিশ্চয়ই পেলাম। ইকুয়ালস তড়িৎ বল, তড়িৎ বল কতটুকু এই দুইজনের মধ্যে? তড়িৎ বলটা হচ্ছে এই যে মাঝখানে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিলাম ধরো d, তার আমরা ডিস্টেন্সটা এখন একটু বের করে নেই। তাহলে এইটা ছিল হচ্ছে 2 মিটার, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা নিশ্চয়ই 60 ডিগ্রি, তাহলে এই যে অর্ধেকটুকু কত হবে? t cos 60,
অথবা তুমি সাইন দিয়েও বলতে পারো। এটা হচ্ছে টি, এটা হচ্ছে এল দৈর্ঘ্য, তাহলে এইটুকু হচ্ছে ডি, এটা 30 ডিগ্রি। তাহলে এটা যদি 2 মিটার হয় তাহলে এটা কত? 2 সাইন 30। তাহলে 2 সাইন 30 কত হয়? তাহলে d/2 হচ্ছে 2 সাইন 30। সাইন 30 হচ্ছে হাফ, তাহলে 2 ইন্টু হাফে হয়ে যায় 1, তাহলে d ইকুয়াল টু হয়ে যায় 2। অর্থাৎ এই যে দূরত্বটা এটাও 2 মিটার চলে আসলো, তাহলে d দূরত্বটা 2 মিটার চলে আসে। তাহলে এখানে আমরা লিখতে পারবো না 9 ইন্টু 10⁹ q1 q2 অর্থাৎ দুইটাই তো q স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের হিসেব। 0.01 ইন্টু 9.8 ইন্টু 1030 অর্থাৎ mg 1030 ইকুয়ালস fe। fe কত? 9 ইন্টু 10⁹ q1 q2 বাই ডি স্কোয়ার। তাহলে এই বাকি কাজটুকু আমি তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি, তোমরা একটা ক্যালকুলেটরে এই জিনিসটা বসিয়ে হিসাবটা করে ফেলতে পারো, বা আমি করেও দিতে পারি চাইলে। আমি করতে করতে তোমরা চাইলে মিলিয়েও নিতে পারো। 0.01 ইন্টু 9.8 ইন্টু 1030 সেটা হচ্ছে এই মানটা পাওয়া গেল। এবার এটাকে আমার মাল্টিপ্লাই করতে হবে 2 স্কোয়ার অর্থাৎ 4 দিয়ে, আর তাকে ডিভাইড করতে হবে 9 ইন্টু 10⁹9 দিয়ে। তাহলে আমি যা পাবো সেটা হচ্ছে কিউ স্কোয়ারের মান 2.5 ইন্টু 10⁻11। এবার এইটাকে যদি আমি স্কোয়ার রুট করি, রুট অ্যান্সার, তাহলে আমি অ্যাকচুয়াল মানটা পাবো, সেটা হচ্ছে 5 ইন্টু 10⁻6। তাহলে এখান থেকে কিউ এর ভ্যালু পাওয়া যায়। আমি একটু উপরে লিখি, কিউ এর ভ্যালু আমরা হিসাব করে যা পাচ্ছি সেটা হচ্ছে 5 ইন্টু 10⁻6 কুলম। তাহলে হচ্ছে 5 মাইক্রো কুলম। 10⁻6 মানে হচ্ছে মাইক্রো, তাহলে এই দুইটা বলের মধ্যে বা গোলকের মধ্যে 5 মাইক্রো কুলম চার্জ থাকবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা হচ্ছে এরকম ঝুলন্ত একটা সিস্টেম থেকে চাইলে দুইটা চার্জের ভ্যালু বের করে ফেলতে পারি। তাহলে এই গেল হচ্ছে আরেকটা প্রবলেম। তাহলে আমরা হচ্ছে চার্জ নির্ণয় করে ফেললাম। তাহলে আমরা এখন এই প্রবলেমটা সরিয়ে দিচ্ছি। মাঝখানে কেউ যদি কোনো একটা পয়েন্ট মিস করে থাকো, পরে তুমি ভিডিওটা চাইলে রিওয়াইন্ড করে দেখতে পারবে ওই জায়গাটা। তাহলে এইভাবে আমরা চার্জ বের করে ফেললাম। তাহলে আমরা এখন এই 7 নম্বর প্রবলেমটা সরিয়ে দিচ্ছি, আমরা আমাদের 8 নম্বর প্রবলেমটা এখন নিয়ে আসব। তাহলে এই হচ্ছে আমাদের 8 নম্বর প্রবলেম। তাহলে আমি এর আগের প্রবলেমটা একটু মুছে নিচ্ছি। এখানে বলা 10 ওহম পরিবাহীকে 4 গুণ লম্বা করে বর্গ বানালে এক বাহুর দুই প্রান্তে তুল্যরোধ কত? তো আমরা ধরে নেই এই হচ্ছে আমাদের পরিবাহী, যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a আর দৈর্ঘ্য হচ্ছে l। তাহলে এর রোধ r ইকুয়ালস হবে রো l বাই a। রো হচ্ছে আপেক্ষিক রোধ, l হচ্ছে দৈর্ঘ্য, a হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে এইবার এটাকে যদি আমরা 4 গুণ লম্বা করে ফেলি, 4 গুণ বা ধরো n গুণ লম্বা করলাম, তাহলে এর যে রোধ হয় সেটা হবে হচ্ছে, রোধ তো সেম থাকবে, উপাদানের বৈশিষ্ট্য, তাই তাপমাত্রা চেঞ্জ না হলে এটা আসলে আর চেঞ্জ হচ্ছে না। তাহলে একটা জিনিসকে 4 গুণ লম্বা করলে সে কিন্তু 4 গুণ সরুও হয়ে যায়। অর্থাৎ n গুণ লম্বা করলে এইটা n গুণ লম্বা হবে ঠিকই, কিন্তু ক্ষেত্রফল হয়ে যাবে n ভাগের 1 ভাগ। কারণ আয়তন তো ঠিক থাকতে হবে, আমরা তো এখানে বাড়তি ম্যাটেরিয়াল যোগ করিনি বা কিছু ম্যাটেরিয়াল ছেটে ফেলে দেইনি। কাজে এখানে আয়তন যা, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের গুণফল, এখানেও তাই হতে হবে। তাহলে এই যে এখানে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ করলে একই রকম আয়তন আসবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে n দুইটা সামনে আনলে n স্কয়ার হয়ে যায়, রো l বাই a। এইটা কি ছিল? এটা ছিল অরিজিনাল রোধ। তাহলে অরিজিনাল রোধের তুলনায় কত গুণ হচ্ছে? n স্কয়ার গুণ। তার মানে হচ্ছে যে কোনো একটা পরিবাহীকে যদি আমরা টেনে ঠিক 4 গুণ লম্বা করে ফেলি, এরকম লম্বা গোলাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা পরিবাহী, এটাকে যদি আমরা টেনে n গুণ লম্বা করে ফেলি, রোধ হয়ে যাবে n স্কয়ার গুণ। তাহলে এইবার আমরা আমাদের প্রশ্নটাতে আসি। আমাদের প্রশ্নটাতে রোধ ছিল 10 ওহম। তাহলে সেখান থেকে যদি আমরা 4 গুণ লম্বা করি, তাহলে 4 গুণ লম্বা, তাহলে 4 স্কয়ার ইন্টু 10 ওহম হবে, অর্থাৎ 16 ইন্টু 10 ওহম, অর্থাৎ 160 ওহম। তাহলে 160 ওহম রোধ হবে। এবার এই লম্বা পরিবাহীটা দিয়ে আমরা কি করব?
এই লম্বা পরিবাহীটা দিয়ে আমরা একটা বর্গ বানাবো, তাহলে প্রত্যেক বাহুতে সমান সমান রোধ থাকবে। তাহলে এই প্রত্যেকটা বাহু আসলে একটা রোধ হিসাবে কাজ করবে, এরকম প্রত্যেকটা বাহু একটা রোধ হিসাবে কাজ করবে, এরকম একটা রোধ হিসাবে কাজ করবে। অর্থাৎ যেটা হয়েছে এখানে, আমাদের কাছে এরকম একটা পরিবাহী ছিল, সেটাকে আমরা টেনে লম্বা করে 4 গুণ লম্বা করলাম, তারপর সেটা দিয়ে একটা বর্গ বানিয়ে ফেললাম। তাহলে এবার বর্গের প্রত্যেক বাহু হচ্ছে সমান সমান রোধ, তাহলে প্রত্যেকটা বাহু 40 ওহম করে হবে, 40 40 40 40, তাহলে সব মিলে হবে 160। এবার যে কোনো দুই প্রান্তে, একটা বাহুর দুই প্রান্তে, যে কোনো একটা বাহুর দুই প্রান্তে তুল্য রোধ কত? তাহলে দেখতেই পাচ্ছি যে এখানে এই 40 40 40 এরা সিরিজ। তাহলে আমি যদি আরেকটা ছবি আঁকি, তাহলে এই একটা বাহু অপরিবর্তিত থাকবে 40, আর বাকি তিনটা বাহু যেহেতু সিরিজ, তাদেরকে যোগ করলে 120 ওহম পাওয়া যাবে। এবার এই দুইটা তো প্যারালাল, তাহলে রেজিস্ট্যান্সের বেলায় প্যারালাল করলে কি হয়? রেজিস্ট্যান্সের বেলায় সিরিজ করলে যোগ হয়, প্যারালাল করলে ইনভার্স করে যোগ করে ইনভার্স করতে হয়। তাহলে 1/40 প্লাস 1/120 হোল ইনভার্স। তাহলে এইটা করলে হয়ে যাবে, দেখা যাক কত হয়। আমরা যদি এই কাজটা করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 30, এখানে পাওয়া যাচ্ছে 30, 40 ইনভার্স প্লাস 120 ইনভার্স হোল ইনভার্স, তাহলে এই জায়গাটায় পাওয়া গেল 30। তাহলে এই দুইটা মিলে টোটাল যা রোধ হবে সেটা হচ্ছে 30 ওহম। এই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এইভাবে চাইলে তুমি তুল্য রোধ বের করতে পারো। তাহলে এটা ছিল আমাদের 8 নাম্বার প্রবলেম। এবার আমরা পরিবাহীর রোধ করে ফেললাম, আরেকটা তুল্য রোধের অঙ্ক করব, সেটা হবে হচ্ছে আমাদের 9 নাম্বার প্রবলেমটা। সেটা চলো আমরা একটু দেখে নিই। তাহলে আমাদের প্রবলেম নাম্বার 9, এই হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 9। আমরা এটা এখানে আটকে দিচ্ছি। এখানেও একটা তুল্য রোধ বের করতে হবে, তবে এবার প্রবলেমটা একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা রোধ আর, এখানে একটা রোধ আর, আবার এখানে একটা রোধ আর, এখানে একটা রোধ আর, এইভাবে অসীম পর্যন্ত যাবে। এইখানে তুল্য রোধ কত? তো এই ছবিটা যদি আমি আরো কয়েক ধাপ বাড়তি আঁকি, আর আর, তারপর হচ্ছে এখানে আরেকটা আর, এখানে আরেকটা আর, তারপরে আবার আরেকটা আর, আবার আরেকটা আর, এরকম এভাবে এটা চলতেই থাকবে অসীম পর্যন্ত। তাহলে এর তুল্য রোধ কত? আমরা এক কাজ করি, আমরা ধরে নেই এই সম্পূর্ণটার, এই পুরোটার তুল্য রোধকে আমরা একটা মান ধরে নেই। ধরা যাক এই সম্পূর্ণটার তুল্য রোধ হচ্ছে এক্স। এইবার দেখো তো, আমরা যদি এইটুকু অংশ আলাদা করে নেই, এইটুকু অংশ আলাদা করে নেই বাকিটুকু, তাহলে যে প্রথম আর বাই আর বাদ দিলে এখানে সামনে যা থাকে সব কি আবার আগেরটাই না? আর 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 এভাবে চলতেই থাকবে। তাহলে এইটুকুর কথা ভুলে গেলেও সার্কিটটা ঠিক আগের মতোই থাকে, হুবহু একরকম। তাহলে এইটুকুর তুল্য রোধ কত হবে? এইটুকুর তুল্য রোধ হতে হবে এক্সই, সেম এক্স। তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে সার্কিটটা এইরকম ভাবে চাইলে নতুন করে আঁকা যায়। এই প্রথম আর আর আমি একই রাখলাম, এরপর বাকি যা থাকে সেটা আসলে পুরো সার্কিটের সাথে কোনো অমিল নেই, একই, এটুকু বাদ দিলেও সার্কিট যা ছিল তাই থাকে। তাহলে এই জায়গায় আমি লিখে ফেলবো এক্স। তাহলে এখন দেখো তো তুল্য রোধ কত? এখন তুল্য রোধ হচ্ছে এইটার সাথে এই দুটো প্যারালাল হয়ে যোগ হয়ে যাবে। তাহলে এই আর আর এক্স এদেরকে প্যারালাল করলে কত হয়? এদেরকে প্যারালাল করলে হয় এরকম, 1/r প্লাস 1/x হোল ইনভার্স। আর এটার সাথে এই দুটো যখন এক হয়ে যাবে, এই আর হচ্ছে সিরিজ, তাহলে তার সাথে হচ্ছে আমাকে একটা আর যোগ করতে হবে। সব মিলে সম্পূর্ণ সার্কিটের তুল্য রোধ পাবো, কিন্তু সম্পূর্ণ সার্কিটের তুল্য রোধ তো আগেই বলে রেখেছি এক্স, তাহলে এটা হয়ে যাবে এক্স। তাহলে এবার এটা সলভ করলে এখান থেকে এক্স এর মানটা বের হয়ে আসবে। তাহলে এই বাকি কাজটুকু আমি তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি। এই সমীকরণ থেকে তুমি এক্স এর মানটা বের করে ফেলতে পারবে। তাহলে এবার এই সেম প্রবলেম যদি হচ্ছে আর দিয়ে দেয়, অন্য কিছু দিয়ে দেয়, আর এর একটা মান বসিয়ে দেয়, তুমি সহজেই বের করতে পারবে। আমি হচ্ছে সমীকরণটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিলাম। এবার এই সমীকরণটাকে তুমি নানানভাবে, যেভাবে তোমার ইচ্ছে, তুমি সলভ করে একটা রেজাল্ট নিয়ে আসতে পারো। শুধু এখানে মনে রাখতে হবে যে এখানে তুল্যরোধের মানটা কখনো ঋণাত্মক হচ্ছে না, তুল্যরোধের মানটা এখানে ধনাত্মক একটা মান আসবে। কাজে যদি প্লাস এবং মাইনাস দুই ধরনের মান কখনো চলে আসে কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে, তখন তুমি মাইনাস মানটা বাদ দিয়ে দিতে পারো। তাহলে এইবার এই ইকুয়েশনটা সলভ করলেই তুমি এক্স এর মানটা পেয়ে যাবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 9 নাম্বার প্রবলেম। তো এরপরে আমরা 10 নাম্বার প্রবলেমে যাব। তাহলে আমরা আমাদের আগের প্রবলেমগুলো একটু সরিয়ে নেই। তাহলে এই আগের প্রবলেমগুলোকে আমি একটু সরিয়ে নিচ্ছি।
আমরা হচ্ছে 10 নাম্বার প্রবলেমটাতে যাব। তাহলে এর আগের যে প্রবলেমটা আমরা করলাম সেটা ছিল তুল্যরোধ সংক্রান্ত একটা প্রবলেম। তাহলে আমরা এখানে তুল্যরোধে একটা টিক দিয়ে দিলাম। এবার বিভব বিভাজন আর প্রবাহ বিভাজন। তাহলে আমরা একটু বিভব বিভাজন নিয়ে একটু দেখি। এখানে দেখা যাচ্ছে একটা সার্কিটের মধ্যে কতগুলো সিরিজ রেজিস্ট্যান্স একটার পর একটা। তাহলে এই ছবিটা আমি একটু আঁকি। এখানে হচ্ছে 4 ওহম, এখানে 15 ওহম, আর এখানে 5 ওহম, আর এখানে +5 ভোল্ট, এখানে -7 ভোল্ট। তার মানে সব মিলে কত ভোল্ট? টোটাল 12 ভোল্ট। তাহলে আমি এক কাজ করি, এখানে দাগ দিয়ে একটু লিখে দেই, এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 12 ভোল্ট। তাহলে এই 12 ভোল্ট বিভব পার্থক্য এই দুই প্রান্তের মধ্যে বিদ্যমান। তাহলে এখানে 4, 15 আর 5। তাহলে এইবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে পি বিন্দু, এই যে এই বিন্দুটা পি, এই বিন্দুর বিভব বের করতে পারি। কিভাবে? খুব ইজি। আমরা এখানে এক কাজ করি, এই যে 5 ওহম এর দুই প্রান্তে বিভব পার্থক্যটা বের করে ফেলি। তো যে কোনো একটা সিরিজ সার্কিটে যে কোনো একটা এলিমেন্টের, যেমন এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এইটা এর যদি আমরা ভোল্টেজ বের করতে চাই তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। Vx ইকুয়ালস V/Rs ইন্টু Rx। তাহলে এই ফর্মুলাটার মানে কি? Vx মানে হচ্ছে যে কোনো একটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তের ভোল্টেজ। ধরা যাক সেটা x নাম্বার রেজিস্ট্যান্স, তাহলে 1 2 3 এটা 3 নাম্বার রেজিস্ট্যান্স, সেরকম x নাম্বার রেজিস্ট্যান্স। V হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য টোটাল। Rs হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স, সবগুলো যোগ করে যা পাওয়া যায়, কারণ সিরিজে তুল্যরোধ মানে হচ্ছে সবগুলো যোগ করলে যা পাওয়া যায় তাই, ইন্টু Rx, অর্থাৎ যেটার ভোল্টেজ আমরা বের করতে চাই সেটা দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাদের এখানে কি আসে দেখি, পুরো দুই প্রান্তের বিভব পার্থক্য 12, আর এখানে Rs যোগ করলে কত আসবে? 4 + 15 + 5, তাহলে এখানে 20 আর 4 24 ইন্টু Rx, এটা কত? 5। তাহলে দেখা যাক কত আসে। তাহলে 12/24 আসে হাফ ইন্টু 5, তাহলে আসবে 2.5। তাহলে এর দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে 2.5 ভোল্ট, কিন্তু এই পি এর ভোল্টেজ কত সেটা কিন্তু আমি এখনো বের করিনি। এর দুই প্রান্তে হচ্ছে 2.5, তার মানে হচ্ছে এই নেগেটিভ প্রান্ত থেকে আস্তে আস্তে যত পজিটিভে যাবে বিভব বাড়তে থাকে, এদিকে নিম্ন বিভব এদিকে উচ্চ বিভব। তাহলে এইখান থেকে এই প্রান্তে হচ্ছে 2.5 ভোল্ট বেশি। তাহলে এই পি বিন্দুর বিভবটা হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্তে 2.5 বেশি, তাহলে -7 + 2.5, তাহলে যা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে -7 + 2.5 আসলো আমাদের -4.5। তাহলে -4.5 ভোল্ট হচ্ছে এই পি এর ভোল্টেজ। তাহলে আমরা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কটা এইভাবে করে ফেললাম, যেখানে হচ্ছে বিভব বিভাজন নীতি ছিল। তো আমরা একটু প্রবাহ বিভাজনটাও দেখে ফেলতে পারি। যেমন আমরা যদি এই রকম বলি যে এখানে কারেন্ট যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, সামনে 3টা ব্রাঞ্চে ভাগ হয়ে গেল এরকম করে, তাহলে এখানে এক একটা ব্রাঞ্চের এক এক রেজিস্ট্যান্স। ধরে নাও এর রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম, এটা 5 ওহম, এটা 4 ওহম। তাহলে এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে? ধরা যাক এই 4 ওহমের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যায় আমরা সেটা বের করতে চাই। তাহলে এখানে উপায় হচ্ছে Ix ইকুয়ালস IRP/Rx। Ix হচ্ছে xতম বাহু বা xতম যে রাস্তাটা তার কারেন্ট, আর I হচ্ছে মূল কারেন্ট, তাহলে এইটা হচ্ছে I। RP হচ্ছে প্যারালাল রেজিস্ট্যান্স, তাহলে এই তিনটা মিলে প্যারালাল করলে যা হয় সেটাই হচ্ছে RP। আর Rx হচ্ছে যেই ব্রাঞ্চের আমরা কারেন্টটা বের করতে চাই সেই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করতে হয়। তার আমরা যদি এখানে মান বসাই, I হবে 5, RP কত? 25 আর 4, এদেরকে যদি আমরা 1/20, 1/5, 1/4 করে হোল ইনভার্স করি তাহলে প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যরোধ পেয়ে যাব। তাহলে সেটা আসবে 20 আর 5 এ 4 আসবে এবং 4 আর 4 প্যারালাল করলে আসবে 2। তাহলে আমরা হচ্ছে RP এর জায়গায় 2 লিখলাম আর নিচে Rx এই ব্রাঞ্চের যে রেজিস্ট্যান্স লিখলাম 4। তাহলে 2/4 হয়ে যাবে হাফ, তাহলে 5 ইন্টু হাফ, তাহলে চলে আসবে 2.5, তাহলে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের I। তাহলে এইরকম করে আমরা চাইলে বের করতে পারি। তাহলে 2.5 অ্যাম্পিয়ার এর ভিতর দিয়ে কারেন্টটা যাবে। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রবাহ বিভাজন আর বিভব বিভাজন, এই দুটো জিনিস আমরা দেখলাম। এরপর আমরা 11 নম্বর প্রবলেমটাতে চলে যাব। তাহলে এবারে আমরা হচ্ছে আমাদের 10 নম্বর প্রবলেমটা সরিয়ে দেই। কারো যদি ফলো করতে একটু কষ্ট হয় তোমরা চাইলে পরে ভিডিওটা
রিওয়াইন্ড করে পজ করে করে দেখতে পারবে। তাহলে আমরা হচ্ছে 11 নম্বর প্রবলেমে যাই। 11 নম্বর প্রবলেম হচ্ছে এইটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সার্কিট আছে, যে সার্কিটটাতে একটা অ্যামিটার আর একটা ভোল্টমিটার লাগানো আছে। এদের পার্ট কত আমাদের বলতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে 5 ওহমের সাথে একটা অ্যামিটার প্যারালালি কানেক্ট করা। তো আমরা জানি একটা অ্যামিটার, আদর্শ অ্যামিটারের রোধ হচ্ছে 0। তাহলে 5-এর সাথে 0-কে প্যারালাল করলে আসলে এখানে 0 হয়ে যায়। তাহলে এই 5 ওহম আসলে থাকবে না, বাতিল হয়ে যাবে। এই 1-এর সাথে অ্যামিটারটা সিরিজ হয়ে যাবে, অর্থাৎ সমস্ত কারেন্ট 1-এর ভিতর দিয়ে এসে অ্যামিটারের ভিতর দিয়ে চলে যাবে, এই 5-এর ভিতর দিয়ে যাবে না। আর এদিকে দেখো, এটা 3 ওহম এবং তার প্যারালাল ব্রাঞ্চে 2 ওহমের সাথে একটা ভোল্টমিটার সিরিজ। কিন্তু আমরা তো জানি যে ভোল্টমিটার প্যারালালি কানেক্ট করতে হয়। ভোল্টমিটার যদি আমরা সিরিজ করে ফেলি তাহলে কি হয় দেখি তো। একটা আদর্শ ভোল্টমিটারের রোধ এমনিতেই অসীম, তার সাথে 2 সিরিজে যোগ করলে না করলে একই কথা। তাহলে এই 2-এরও কোনো কাজ নেই। তাহলে এই 2 আমরা বাদ দিয়ে দিতে পারি, আর হচ্ছে এই 5 বাদ দিয়ে দিতে পারি। তাহলে সার্কিটটা এখন নতুন করে আঁকতে হবে। তাহলে নতুন করে আঁকলে ব্যাপারটা এরকম হবে। এটা হচ্ছে 1 ওহম, তারপর 5 ওহমের জায়গাটা নিয়ে নিল শুধু অ্যামিটার, আর এইখানে আমাদের 3 ওহম ছিল, তার সাথে এই 2 বাদ দিলে শুধু ভোল্টমিটারটা প্যারালাল। তাহলে এই ভোল্টমিটারটাকে আমরা প্যারালাল করে দিলাম। এইবার এখানে একটা ভোল্টেজ দেয়া, মনে করো এই জায়গায় দেয়া হচ্ছে 4 ভোল্ট। তাহলে এক মাথা হচ্ছে মাটিতে অর্থাৎ 0 ভোল্ট, আর এক মাথা 4। তাহলে এইবার দেখি, এটা তো সলভ করা যাবে। এখানে অ্যামিটারটা হচ্ছে সিরিজে, ভোল্টমিটার হচ্ছে প্যারালালি। আদর্শ অ্যামিটার এবং ভোল্টমিটার এরা যদি অ্যামিটার সিরিজে থাকে এবং ভোল্টমিটার কারোর সাথে প্যারালালি থাকে, তাহলে তারা মূল সার্কিটে কোনো পরিবর্তন করে না, কারেন্ট যেভাবে যাচ্ছিল সেভাবেই যাবে। অর্থাৎ সার্কিটটাকে শুধু এইভাবে আঁকলেও চলতো। তাহলে এখানে হচ্ছে 4 ভোল্ট, এখানে 1 ওহম, এখানে 3 ওহম। তাহলে এখন তো দেখেই বোঝা যাচ্ছে তুল্যরোধ হবে 1 + 3 অর্থাৎ 4। তাহলে 4 ভোল্ট ডিভাইডেড বাই 4 ওহম, তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে এই অ্যামিটারের পার্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আর এই যে এখানে 3 ওহম, তার দুই প্রান্তে বিভব পার্থক্য কত? তো আমরা ওহমের সূত্র থেকে জানি V = I × R। তাহলে I হচ্ছে 1, R হচ্ছে 3, তাহলে 1 আর 3 গুণ করলে হয়ে যায় 3। তাহলে ভোল্টমিটারের পার্ট হচ্ছে 3 ভোল্ট। এই হচ্ছে আমাদের প্রবলেমটা। তাহলে এইভাবে আমরা চাইলে জিনিসটাকে সলভ করে ফেলতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের সলিউশন। তাহলে আমরা 11 নম্বর প্রবলেমটাও মুছে ফেলি। তাহলে একটু মনে করিয়ে দিই আবার, অ্যামিটার, আদর্শ অ্যামিটারকে যদি আমরা কারোর সাথে প্যারালালি কানেক্ট করে ফেলি ভুলে, তাহলে ওই রেজিস্ট্যান্সটাকে বা ওই এলিমেন্টটাকে বাদ দিতে হবে। আর যদি ভোল্টমিটারটাকে আমরা সিরিজে কারোর সাথে ভুলে অ্যাড করে ফেলি, যেহেতু ভোল্টমিটারের রোধ অনেক বেশি, তাই তার সাথে ওই রোধটুকু অ্যাড করা না করা এক কথা, তাই সেটাকেও আমরা চাইলে বাদ দিয়ে করতে পারি। তাহলে আমরা আমাদের এবারে লাস্ট প্রবলেমটাতে আসি। আমরা হচ্ছে অ্যামিটার ভোল্টমিটার করে ফেললাম, এবার অভ্যন্তরীণ রোধ। তাহলে এখানে আমাদের যে 12 নম্বর প্রবলেমটা ছিল, আমরা এটাতে যাই, একটা অভ্যন্তরীণ রোধ বের করতে হবে। তাহলে এখানে ছবিটা আসলে আঁকা, আমি একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে কোষের তড়িৎচালক শক্তি E, তার সাথে সবসময় সিরিজে থাকে কোষের অভ্যন্তরীণ রোধ R। অর্থাৎ আমরা বাইরে থেকে কিন্তু আসলে ব্যাটারিটাকে এইভাবে দেখি, এই যে এরকম করে দেখি। অভ্যন্তরীণ রোধ হচ্ছে ব্যাটারির ভিতরে থাকে। তো এখানে বলা যে অ্যামিটার পার্ট 1 অ্যাম্পিয়ার হলে ভোল্টমিটার পার্ট 4 ভোল্ট, আর অ্যামিটার পার্ট তার দ্বিগুণ হলে ভোল্টমিটার পার্ট 1 ভোল্ট কমে। ই এবং আর এর মান নির্ণয় করতে হবে। তো আমরা একটা জিনিস জানি যে তুল্য রোধ যদি আমরা যদি এখানে অভ্যন্তরীণ রোধ নিয়ে হিসাব করতে চাই, তাহলে ব্যাটারির তড়িৎচালক শক্তি ইকুয়ালস সার্কিটের যে কারেন্ট I ইন্টু অভ্যন্তরীণ রোধ প্লাস সার্কিটের যে কারেন্ট ইন্টু বাইরের রোধ। তাহলে এখানে দেখা যাচ্ছে বাইরে একটা পরিবর্তনশীল রোধ লাগানো, যেটা চেঞ্জ করলে আমাদের কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। আর সেই পরিবর্তনশীল রোধের দুই পাশেই ভোল্টমিটারটা লাগানো। তাহলে এই যে এই IR, এইটাকেই আমরা বাইরের রেজিস্ট্যান্সটার যে অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্সটার্নাল ভোল্টেজ V। তাহলে এইবার দেখো, আমরা E জানি না, আমরা I জানি। প্রথম ক্ষেত্রে হচ্ছে 1 অ্যাম্পিয়ার ইন্টু, আচ্ছা আমরা অ্যাম্পিয়ারটা না লিখলাম, এককটা উজ্জ্ব রাখলাম। তাহলে 1 অ্যাম্পিয়ার ইন্টু এই যে অভ্যন্তরীণ রোধ R, সেটাও তো আমরা জানি না। কিন্তু বাইরের যে ভোল্টেজটা, এই অ্যাক্রসে যে ভোল্টেজটা বাইরের রেজিস্ট্যান্স, সেটা তো জানি, সেটা হচ্ছে 4 ভোল্ট। তাহলে এখানে লিখলাম 4। তাহলে আমাদের প্রথম ইকুয়েশন আসলো E = R + 4। এবার দ্বিতীয় ক্ষেত্রে আসি। এইবারও তো তড়িৎচালক শক্তি জানি না, তাই লিখে রাখলাম E। কিন্তু এবার বলা যে কারেন্ট দ্বিগুণ হলে,
তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম আর কে। এবার বাইরের ভোল্টেজটা কত আসে, ভোল্টমিটার পাঠ 1 কমে, তাহলে হয়ে যায় 3। এইবার আমরা এক কাজ করে ফেলতে পারি, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা একটা মান বের করে ফেলতেই পারি। যেমন উপরটা থেকে যদি নিচেরটা বিয়োগ করি তাহলে ই মাইনাস ই 0, তাহলে 1r থেকে 2r বিয়োগ করলে মাইনাস আর 4 থেকে 3 বিয়োগ করলে প্লাস 1। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে r ইকুয়ালস 1 ওহম। তাহলে আমরা একটা অভ্যন্তরীণ রোধ বের করে ফেললাম, অভ্যন্তরীণ রোধটা হচ্ছে 1 ওহম। এইবার এক কাজ করি, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম, বাইরের ভোল্টেজটা শুরুতে ছিল 4 ভোল্ট, তাহলে এই দুইটা মান আমি জানি, আর এই কারেন্টটা ছিল 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 ইন্টু 1, এখানে 1 প্লাস 4 কত আসে 5, তাহলে ই নিশ্চয়ই আসবে 5 ভোল্ট। তাহলে আমরা দুইটাই বের করে ফেললাম, এখানে আমাদের ই চলে আসলো 5 ভোল্ট আর স্মল আর চলে আসলো 1 ওহম। তাহলে 5 ভোল্ট হচ্ছে তড়িৎচালক শক্তি এবং 1 অ্যাম্পিয়ার হচ্ছে 1 ওহম হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 12 নম্বর প্রবলেমটা, অভ্যন্তরীণ রোধ সংক্রান্ত। তো আশা করি আজকে এই গাণিতিক সমস্যাগুলো বুঝতে পেরেছো। যদি কোনোটাতে একটু খটকা লাগে তুমি চাইলে ফিরে গিয়ে ভিডিওটা রিওয়াইন্ড করে আবার ওই অংশটা দ্বিতীয়বার দেখে নিতে পারো, বা তোমার যতবার দরকার হয় তুমি চাইলে দেখে নিতে পারো। তাহলে এই বলে আমরা আজকে এই ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।